প্রেত কথা। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়। কি বস, ইন্ট্রোটা দেখে চেনা চেনা লাগছে? হ্যাঁ, সে তো লাগবেই, কারণ দিস ইজ গৌরব তপাদার, যে ইনিশিয়ালি নিজের লাইফটাকে একজন মিউজিক কম্পোজার, সিঙ্গার প্রভৃতি রূপে প্রতিষ্ঠিত করতে চেয়েছিল, কিন্তু তোমরা এখন তাকে অনেকেই তার প্রেত কথা চ্যানেলটির জন্য চেনো। আজ বর্তমানে গৌরব তপাদারের এই প্রেত কথা চ্যানেলটি যেমন স্পটিফাইতে 1 নম্বর পডকাস্ট চ্যানেল, ঠিক তেমনই ওভারঅল ইন্ডিয়ার পডকাস্ট চ্যানেলগুলোর মধ্যে টপ 10-এ বিলং করে। আর লাস্ট কয়েক বছরে গৌরব তপাদার যেখানেই হাত দিয়েছে সেটাই হয়ে গেছে শোনা। যেমন ধরো, এই 2-1 বছরে তার রেডিওতে কাজ করা, ভয়েস আর্টিস্ট হিসেবে কাজ করা, এছাড়াও তার পডকাস্ট ভিডিও, স্পটিফাই এবং মিউজিক ভিডিওগুলোতেও তার অতুলনীয় ভালোবাসা জনগণের কাছ থেকে লাভ করা। কিন্তু একটা কথা শুনে তুমি অবাক হয়ে যাবে, এইসব সফলতাগুলো একদিনে কখনোই আসেনি, ধীরে ধীরে এসেছে। তাহলে চলো শুরু করা যাক আজ তার জীবনের প্রথম দিকের ঘটনা থেকে আজ পর্যন্ত গৌরব তপাদার কোথায় এসে পৌঁছেছে। সো লেটস স্টার্ট। যেখানে প্রথমে তার বাবার ইএমআইতে কিনে দেওয়া একটি ফোনের মাধ্যমে তার ইউটিউব জার্নি শুরু হয়। বাবা আমাকে একটা ফোন কিনে এনে দিয়েছিল, যেই ফোনটা তোর ইএমআইতে কিনেছিল সেই সময়। আর সেই ফোনটির মাধ্যমেই একের পর এক 4টে ইউটিউব চ্যানেলকে বৃহত্তম পর্যায়ে নিয়ে যাওয়া তার এই ফোনের অন্যতম অবদান। কিন্তু এই সাকসেসটি বহুদিন স্থায়ী থাকে না, কারণ বিভিন্ন কন্ট্রোভার্সিয়াল টপিকে জড়িয়ে পড়া, এছাড়াও ভূতের মতন একটা সেন্সিটিভ বিষয়ে এত প্রচার করার জন্য তাকে অনেক সময় ক্রিটিসিজমের মুখেও পড়তে হয়েছিল। এবার এখানে চলে আসে আমার মনে অনেকগুলো প্রশ্ন, যেখানে গৌরব তপাদার নিজের ইউটিউব চ্যানেলটি শুরু করে একজন মোটিভেশনাল স্পিকার হিসেবে, কিন্তু এইসব বন্ধ করে দিয়ে সে তার একটি ছোট চ্যানেলে এই প্রেত কথা নামক পডকাস্টটি শুরু করে। এর কারণ কি? শুধুই কি রেভিনিউ, নাকি অন্য কিছু? এইসব প্রশ্ন আমার মাথায় এসছে, আশা করি তোমাদের মাথায়ও এসেছে। সো আমি অনেক রিসার্চ করার পর এই সকল বিষয়ে কিছু তথ্য খুঁজে পাই, যেগুলো আজ শেয়ার করব তোমাদের সাথে। সো এই তথ্যগুলো জানতে হলে ভিডিওটা তোমাদের পুরোপুরি দেখতে হবে। সো চলো এবার ভিডিওর মেন টপিকে প্রবেশ করা যাক। গৌরব তপাদারের জন্ম হয় 13 ডিসেম্বর 1994 কলকাতার পাটুলিতে। এখানে একটা বিষয় জানলে হয়তো তোমরা অবাক হয়ে যাবে যে নাকতলা হাই স্কুলে পড়াশুনো করার সময় গৌরব তপাদারের এক অন্যতম স্বপ্ন ছিল ঐতিহাসিক হয়ে ওঠা। ছোটবেলায় সবার প্রথমে আমি ভেবেছিলাম আমি ঐতিহাসিক হব। কিন্তু বিধাতা হয়তো তার জন্য অন্য কিছু লিখে রেখেছিল, কারণ স্কুলে তার গাওয়া বিভিন্ন গান তাকে স্কুলের মধ্যে বহুল জনপ্রিয় করে তুলতে সক্ষম হয়। তাই সে ভাবতে শুরু করে যে গানকে নিয়ে এগোনো উচিত, আর এই গান গেয়েই সে হয়ে উঠবে একজন স্টার। এরপর সে কলকাতার সুরেন্দ্রনাথ কলেজ থেকে কম্পিউটার সায়েন্সে তার অনার্স কমপ্লিট করে। আর এই কলেজ কমপ্লিট করার সাথে সাথে সে বিভিন্ন ব্যান্ডের সাথেও যুক্ত হয়, যেমন প্রত্যাশা আর ব্লিপ বব। সেই ব্র্যান্ডের সাথে যুক্ত হয়ে গৌরব নিজের গান ও লেখা পারফর্ম করত, আর সেই গানের মাধ্যমেই সে সেই সময় বিভিন্ন ব্র্যান্ডের কম্পিটিশানও জিতেছিল। বাট কোনোভাবেই তার এই গান গাওয়াটা তার প্যাশন হয়ে উঠছিল না সেই সময়। এইভাবে চলতে চলতে হঠাৎ একদিন তার সাথে আলাপ হয় সৌরভ দত্তের। এই সৌরভ দত্ত ছিল বাংলার তৎকালীন সময়ে অনেকগুলি ফেসবুক পেজের মালিক, যার মধ্যে অন্যতম হলো মনের ডায়েরি, যা সেই সময় প্রভূত পপুলার ছিল। আর সেই সময় সেসব ফেসবুক পেজে তারা প্রেম রিলেটেড বিভিন্ন জিনিসপত্র পোস্ট করতো তাদের ফেসবুক পেজে। আর গৌরব তপাদারের ভয়েসটি পছন্দ হওয়ায় তাকে গান গাওয়ার জন্য, সাথে সাথে তারা এটাও বলে ইউটিউব নামে একটা প্ল্যাটফর্ম রয়েছে যেখানে এইভাবে গান গেয়ে বা ভিডিও আপলোড করে অনেক টাকা ইনকাম করা যায়। তারপর আমার পরিচয় হয় এক দাদার সাথে, ওর নাম হচ্ছে সৌরভ দত্ত। তো সৌরভ দা তখন আমাদের ওয়েস্ট বেঙ্গলে বেশ কিছু পপুলার পেজ ছিল, সেই সময় বেশ কিছু পপুলার পেজের মধ্যে মনের ডায়েরি, ওরা একটুখানি ধরো মোটিভেশনাল কিছু কথাবার্তা, প্রেম রিলেটেড কথাবার্তা লিখতো। সৌরভদার কাছে তখন আমি শুনলাম যে ভাই একটা নতুন জিনিস এসছে যেখানে ভিডিও দিলে টাকা কামানো যায়। আচ্ছা কি এমন জিনিস? বলছে ভাই ইউটিউব। আচ্ছা হ্যাঁ, আমি দেখেছি। আর এইভাবে পরিচয় হওয়ার পর তারা এই মনের ডায়েরি ফেসবুক পেজে একটি নতুন সিরিজ তৈরি করতে চায় গৌরব তপাদারের ভয়েসের সাহায্যে, যার নাম ছিল ডায়েরি অফ সাসপেন্স, যেখানে তারা বিভিন্ন হন্টেড বিষয় নিয়ে আলোচনা করত, যেমন কলকাতার মোস্ট হন্টেড টপ 10 প্লেস। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মনের ডায়েরি, আমাদের নতুন এপিসোড ডায়েরি অফ সাসপেন্সে। আর সেখান থেকেই শুরু হয় তার জার্নি, যেখানে এই সিরিজটি শুরু করার পর কিছুদিনের মধ্যেই তাদের এই ইউটিউব চ্যানেলটির সাবস্ক্রাইবার প্রায় 70,000 ক্রস করে, যার পরে সেই সৌরভ দত্তের সাজেশন অনুযায়ী গৌরব তপাদার ইউটিউব চ্যানেলে তার নিজের নামে 2017 সালে একটি চ্যানেল ক্রিয়েট করে। আর এই চ্যানেলটিতে
তার ব্র্যান্ডের বিভিন্ন রকম গান সে আপলোড করতে শুরু করে, যেখানে মনের ডায়েরিতে তার ভয়েস ছাড়া তার ফ্যানরা তাকে চিনতো না, কিন্তু এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে তার ফ্যান বা তার ভক্তরা বা সাধারণ দর্শকরা তাকে দেখতে শুরু করে। এদিকে মনের ডায়েরিরও একটা আলাদা ফ্যান বেস ছিল, তো সেই জন্যই গৌরব তাবাদার ভেবেছিল এবার হয়তো ইউটিউবের দ্বারা তার স্টার সিঙ্গার হওয়া অপেক্ষা মাত্র। বাট তার এই স্বপ্ন বা ভাবনা কিছুদিনের মধ্যেই বাস্তবের মাটিতে মুখ থুবড়ে পড়ে, কারণ তার গাওয়া গানগুলোতে সেরকম লেভেলের ভিউ আসছিল না। যদিও 2019 সাল পর্যন্ত সে প্রতিনিয়ত ইউটিউবে ভিডিও আপলোড করছিল, কিন্তু তার এই মিউজিক ভিডিওগুলোতে কোনো রকমভাবেই স্টেবল কোনো রকম আর্নিং আসছিল না, যদিও তার চ্যানেলটি ততদিনে মনিটাইজ হয়ে গিয়েছিল। এরপর ফেসবুকে তার ফ্রেন্ডের লেখা একটি মনোলগ সে ইউটিউবে পাঠ করে আপলোড করে, এবং সেই মোটিভেশনাল ভিডিওটি সারপ্রাইজলি ফেসবুকে একদিনের মধ্যেই 1 মিলিয়ন ভিউজ ক্রস করে যায়। বিকেলবেলা চায়ের দোকানে গেছি, চা বিড়ি খাচ্ছি, হঠাৎ করে দেখি প্রচুর লাইক ঢুকছে, খুলেছি দেখি প্রচুর লোক শেয়ার করছে। ওই ভিডিওটা ওই 1 নাইটের মধ্যে 1 মিলিয়ন ভিউ হয়ে যায়। আর এইভাবেই শুরু হয় গৌরব তাবাদারের মোটিভেশনাল স্পিকার হওয়ার শুরুয়াত। আর এরপর একের পর এক তার বন্ধু বা কোনো দর্শকরা তাকে বিভিন্ন মনোলগ পাঠাতে থাকে, এবং গৌরব তাবাদার তার মাইকের মাধ্যমে সেগুলোকে অডিওতে রূপান্তর করে তার ইউটিউব বা ফেসবুক পেজে আপলোড করতে শুরু করে। আর এইভাবেই গৌরব তাবাদার তার বিভিন্ন গানের লাইনগুলোকে বিভিন্ন ফ্যাক্ট হিসেবে তার চ্যানেলে শুরু করতে থাকে। যদিও অপরদিকে তার মোটিভেশনাল ভিডিওগুলো বেশ পপুলার হতে শুরু করে ততদিনে। দেখো বাস, এখানে একটা বোঝার বিষয়, একে তার এত সুন্দর ভয়েস, তারপর তার এই লেখা মোটিভেশনাল স্পিচ, এই দুটোর সাথেই তৎকালীন সময়ের জনগণ তাকে নিজেদের সাথে খুবই রিলেট করতে শুরু করে। আর এইভাবেই দেখতে দেখতে কয়েক মাসের মধ্যেই তার চ্যানেল প্রায় 3 লাখ সাবস্ক্রাইবার ক্রস করে যায়। আর এরপর ধীরে ধীরে এই ট্রেন্ডটাও শেষ হতে শুরু করে। তখন গৌরব তাবাদার ভাবে কী এমন করা যায় যেটার দ্বারা ভয়েসের মাধ্যমে আবার সেই ট্রেন্ডটাকে ফিরিয়ে আনা যাবে, আবার সে না থাকলেও অন্য কেউ এই ট্রেন্ডটাকে বজায় রাখতে পারবে। আর ঠিক সেই সময় তার মনে পড়ে তার ছোটোবেলায় তার কম্পিউটার টিচারের বলা ভৌতিক ঘটনাগুলোর কথা, যেগুলো প্রতিদিন তার স্যার গল্পগুলোর শেষে তার স্যার প্রত্যেকবারই বলতো এগুলো কিন্তু কোনো গল্প নয়, এগুলো হলো সত্যি ঘটনা। এবার সে ডিসাইড করে, কেননা সে যেভাবে অডিয়েন্সের পাঠানো বিভিন্ন মনোলগ বা মোটিভেশনাল ভিডিওগুলো করতো, সেইভাবেই দর্শকদের জীবনে ঘটে যাওয়া নানা রকম হরর ঘটনাগুলোকে সে যদি অডিওতে ফুটিয়ে তোলে, ব্যাস এখান থেকেই শুরু। একে তো ফার্স্ট লকডাউন এবং ভূতের মতন একটা আকর্ষণীয় টপিক, যা বাংলার দর্শককে প্রথম থেকেই বেশ ইন্টারেস্টিং করে তোলে। এবার এই এক্সপেক্টে সে তার স্যারের বলা প্রথম 5টা ঘটনা সে তার ইউটিউব চ্যানেলে অর্থাৎ প্রেত কথায় আপলোড করে। এইবার এই এক্সপেক্টে সে যখন তার চ্যানেলে ভিডিও আপলোড করতে শুরু করে, তখন তাকে বাংলার সাধারণ জনগণ পাগলের মতন ভালোবাসা দিতে থাকে। এবার ভিউজ আসার কারণে গৌরব তাবাদার তার এই প্রেত কথা চ্যানেলটিতে প্রত্যেক সপ্তাহে প্রায় 2টো করে প্রেত কথা এপিসোডস দিতে শুরু করে। সেই সপ্তাহ থেকে বা সেই সময় থেকে শুরু করে এমন কোনো সপ্তাহ যায়নি যে গৌরব তাবাদারের এই প্রেত কথার এপিসোডসের ভিডিও মিস হয়েছে। এখন তুমি আমাকে বলতে পারো যে গৌরব তাবাদার তার ভিডিও শুরুতেই বলে টেক ইট এন্টারটেনমেন্ট। এবার দেখো, সে কখনোই তোমাদেরকে বলেনি যে তোমরা তার গল্পগুলোকে বিশ্বাস করো। এবার তোমরা এখানে নিজেদের ব্রেনটাকে খাটালে বুঝতে পারবে যে এগুলো গল্প নয়, একটা ঘটনা। তো দেখো বস, এছাড়া যদি আমরা গৌরব তাবাদারের ইনকাম সম্পর্কে আলোচনা করতে যাই, তাহলে অনেক দিকই ফুটে উঠবে। যেমন ধরো, তার বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে শুরু করে স্পটিফাই প্রভৃতি রয়েছে। এছাড়াও বিভিন্ন ফ্রিল্যান্সিং কাজবাজ, এই সকল মিলিয়ে তার ইনকাম মাসে প্রায় 4 থেকে 5 লাখ টাকা হতে পারে। এবার এটা শিওর নয়, তোমাদের মতামতটা তোমরা অবশ্যই কমেন্টে জানাও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আজকের মতো বিদায়।